1960-এর দশকে বিদেশের মাটিতে একটা ভারতীয় তরুণ কাজ করছে একটা তেলের কোম্পানিতে, নাম ধীরুভাই আম্বানি। মাসের শেষে যা বেতন আসে তাতে সংসার চলে ঠিকই, কিন্তু তার মন চলে অন্যদিকে, ব্যবসা করার দিকে। তখনকার যুগের মাত্র কয়েকশো টাকার পুঁজি নিয়ে তিনি ভারতে আসেন আর খুলে বসেন ভারতে এসে একটা কোম্পানি যার নাম রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন। প্রথমে কাজ ছিল পলিয়েটার, সুতো আর মশলা আমদানি রপ্তানি। কিন্তু ধীরুভাই আম্বানি শুধু ব্যবসা করেনি, তিনি স্বপ্ন দেখেছিলেন ভারতীয়রা যেন সেরা মানের কাপড় কম দামে পায়। আর এই স্বপ্ন থেকেই জন্ম নিয়েছিল বিমল ব্র্যান্ডের। তখনকার দিনের অনলি বিমল এই বিজ্ঞাপনটি সারা দেশে ছড়িয়ে পড়েছিল। 1977 সালে ধীরুভাই আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করেন। ভারতে তখন খুব কম মানুষই শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করত। যারা করত তারাও রিলায়েন্স কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে চাইছিল না। কিন্তু ধীরুভাই আম্বানি সবাইকে এমনভাবে বুঝিয়েছিলেন যে অনেক সাধারণ মানুষের সাথে সাথে অনেক বড় বড় খেলোয়াড়রাও তাদের কোম্পানিতে ইনভেস্ট করেছিল। ভারতে তখন সাধারণ মানুষ শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতো না। শুধু তখন কেন, এখনও বেশিরভাগ লোকই নিজের টাকাকে সঠিকভাবে কাজে লাগায় না। তো আপনিও যদি তাদের মধ্যে একজন না হতে চান, তাহলে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিজের নামে এখনই একটা ডিম্যাট অ্যাকাউন্ট বানান আর নিজের টাকাকে সঠিকভাবে কাজে লাগান। যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। এইভাবে তিনি শুধু ব্যবসা নয়, সাধারণ মানুষের মনও জয় করেন। 1980-র দশকে রিলায়েন্স পেট্রোকেমিক্যাল ব্যবসায় ঢুকে পড়েছিল। আর 1990-এর দশকে জামনগরে তৈরি হয়েছিল বিশাল একটা রিফাইনারি, যেটা আজও বিশ্বের বৃহৎ রিফাইনারিগুলোর মধ্যে একটা। 2002 সালে ধীরুভাই আম্বানি মারা যান। তখন রিলায়েন্স ইন্ডাস্ট্রি দুই ছেলের হাতে, মুকেশ আম্বানি আর অনিল আম্বানি। কিন্তু ব্যবসার দিক নির্দেশনা নিয়ে ভাইদের মধ্যে মতপার্থক্য দেখা যায় এবং তাদের মধ্যে চুক্তি হয় সবকিছু আলাদা করবার। 2005 সালে পরিবারের চুক্তি অনুযায়ী মুকেশ আম্বানি পেয়েছিলেন পেট্রোকেমিক্যাল, রিফাইনিং এবং তেল গ্যাস এবং যেসব নতুন ব্যবসাগুলো আছে সেগুলো। আর অনিল আম্বানি পেয়েছিলেন রিলায়েন্স ক্যাপিটাল, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, এমনকি রিলায়েন্স পাওয়ারও। শুধু তাই নয়, তিনি রিলায়েন্স কমিউনিকেশনও পেয়েছিলেন। আর এভাবেই রিলায়েন্স সাম্রাজ্য দুভাগে ভাগ হয়ে যায়। কিন্তু আজকের দিনে রিলায়েন্স বলতে শুধু একজনকেই মানুষ চেনে, সেটা হলো মুকেশ আম্বানি। কারণ সময়ের সাথে সাথে অনিল আম্বানির যে কোনো বড় ব্যবসায়ী ধসে পড়ে, তিনি ফকির হয়ে যান। এটা অফিসিয়ালি তিনি নিজে ঘোষণা করেন। সাধারণত মুকেশ আম্বানির ব্যবসায়িক কৌশল তিনটে পিলারের ওপর দাঁড়িয়ে: 1. বড় পুঁজি বিনিয়োগ, এবং 2. দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং 3. দাম কমিয়ে মার্কেট দখল। এখন আমরা জানবো যে তিনি যেই সেক্টরে ঢুকেছেন কিভাবে সেই বাজার কাঁপিয়েছেন। আপনাদের মধ্যে এখন অনেকেই জিওর সিম ব্যবহার করছেন, যারা করছেন না তারা অনেককে চেনেন যারা জিওর সিম ব্যবহার করে। কিন্তু আপনার কি মনে আছে জিও কিভাবে মার্কেটে এসেছিল? যেখানে অন্য কোম্পানিরা এক মাসে 3G ইন্টারনেটের জন্য 200 থেকে 250 টাকা চার্জ করত, সেখানে জিও এসে বলেছিল যাও ফ্রিতে নিয়ে যাও, এবং পরিষেবাও ফ্রি। এবং পরে মার্কেট দখলের পর তারা তাদের প্রাইস নিয়ে আসে, সেটাও ছিল অন্য কোম্পানির থেকে অনেক কম। বাধ্য হয়ে অন্য কোম্পানিও তাদের রিচার্জের দাম কমিয়েছিল। মনে পড়ে সে দিনটা? হতে পারে আপনার মনে পড়ছে না। আপনাদের আরও একটা উদাহরণ দিই, স্প্রাইট, পেপসি, কোকাকোলা এসব কোম্পানিগুলো তাদের কোল্ড ড্রিঙ্কসের দাম ইচ্ছামতো বাড়াতে থাকছিল। তখন এন্ট্রি হয় মুকেশ আম্বানির, ক্যাম্পার হাত ধরে। ক্যাম্পা বাজারে এসে ভালো কোয়ালিটি এবং বেশি কোয়ান্টিটির সঙ্গে তাদের কোল্ড ড্রিঙ্কস বিক্রি করতে থাকে। বাধ্য হয়ে বাকি কোম্পানিদেরও তাদের দাম কমাতে হয়। ঠিক সেম জিনিস জিওর সঙ্গেও হয়েছিল, যদিও এইটা নিয়ে আমরা একটু পরে ডিটেলসে বলবো। আর রিলায়েন্স কিন্তু নতুন আরও একটা কোম্পানি নিয়ে এসেছে, জিও ফাইন্যান্স নামে। ঠিক এখানেও আগেরগুলোর মতনই কিছু দৃশ্য দেখা যেতে পারে, আবার উল্টোটাও হতে পারে। যদিও পার্সোনালি আমি এই কোম্পানিতে ইনভেস্টেড। আপনিও যদি এরকম কোম্পানিতে ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে মনে করিয়ে দিই, ডিসক্রিপশনে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে নিজের নামে এখনই ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে নিন এরকম কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। এবার জিওর এন্ট্রি আমরা ডিটেলসে জানি চলুন। 2016 সালে রিলায়েন্স জিও লঞ্চ করে। প্রথম কয়েক মাস বলা ভালো 1-1.5 বছর তারা আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড কল সম্পূর্ণ ফ্রিতে দেয়। তার জন্য এয়ারটেল, আইডিয়া, ভোডাফোন এসব কোম্পানিগুলো শেয়ার মার্কেটে ভীষণভাবে ধাক্কা খায়। আর ছোট ছোট টেলিকম কোম্পানিগুলো টিকতেই পারল না, তাদের বাজার ছাড়তে হলো।
এবার জানি চলুন রিলায়েন্স রিটেল সম্বন্ধে। রিলায়েন্স ট্রেন্ডস, ডিজিটাল এমন সব প্ল্যাটফর্ম খুলল যেখানে অন্যদের তুলনায় দাম ছিল অনেক কম। এতে বিগ বাজার, ফিউচার গ্রুপ এমন সব বড় বড় চেন ব্যবসাগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। এমনকি ফিউচার গ্রুপের বড় একটা অংশ এখন রিলায়েন্সের হাতে। আপনি রিলায়েন্সের যে কোনো কোম্পানি ধরে নিন, এরকম স্ট্র্যাটেজি আপনি নিশ্চয়ই পাবেন। হতে পারে কোনোটা সফল, কোনোটা সফল না, কিন্তু বেশিরভাগই যে সফল তা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকে বলেন মুকেশ আম্বানি যেখানে নামেন সেখানে প্রতিযোগীদের বাঁচা মুশকিল। তিনি বড় পুঁজি নিয়ে শুরুর দিকে লোকসান মেনে নেন। একবার গ্রাহক হয়ে গেলে দাম এবং শর্ত তিনি তার নিজের মতো ঠিক করেন। এটাকে কেউ বলে মনোপলি, তো কেউ বলে ব্যবসা। মুকেশ আম্বানি শুধু ভারতের একজন ধনী ব্যক্তি নন, তিনি বিশ্বের অর্থনীতির একটা বড় খেলোয়াড়। তার সাম্রাজ্য প্রতিদিন আরো বড় হচ্ছে। এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। পরের ভিডিও আপনি কি নিয়ে দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।